দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের যাত্রা শুরু। ৩০০ MBPS আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহকরা। মাসে খরচ ৪ থেকে ৬ হাজার টাকা। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাসুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে কাটছাঁট হচ্ছে ২৫০০ কোটি টাকা। ব্যয়ের সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। বৈষম্যের অভিযোগ তুলে ড্যাব বাতিলের দাবিতে মতিঝিলে রাজুক ভবন ঘেরাও। কেরামত বিধিমালা পুনর্বহালের দাবি ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের। সাগরের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু জুলাইয়ে। কক্সবাজারে প্রস্তুত হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। শেষ পর্যায়ে অত্যাধুনিক টার্মিনাল ভবন নির্মাণের কাজ। এবং ব্রেক্সিটের প্রায় ১ দশক পর যুক্তরাজ্য ইইউ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা। বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই। ইউরোপের জলসীমায় যেতে বাধা কাটছে ব্রিটেনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করল স্টারলিংক। এক্সে দেওয়া এক পোস্টে বাণিজ্যিক কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, প্রাথমিকভাবে বাংলাদেশি গ্রাহকদের জন্য 2টি প্যাকেজ অফার করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। গেল ৯ এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে বিনা খরচে প্রথমবারের মতো স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় দেশের মানুষ। এরপর ২৯ এপ্রিল ইলন মাস্কের প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। স্টারলিংক অনুমতি চেয়েছিল টেস্ট রান করার জন্য, আমরা টেস্ট রানের অনুমতি দিয়েছি। লাইসেন্সিং শর্ত অনুযায়ী ওনারা এখন আমাদের অপারেশনাল প্ল্যানটা চূড়ান্ত কি হবে সেটা আমাদেরকে জানাবেন। লাইসেন্স পর ১ মাসের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম চালু করল স্টারলিংক। ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, প্রাথমিকভাবে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট এই 2টি প্যাকেজ অফার করছে। এর মধ্যে স্টারলিংক রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬,০০০ টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪,২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্য যন্ত্রপাতি স্থাপনের জন্য গ্রাহকদের এককালীন ৪৭,০০০ টাকা খরচ করতে হবে। তিনি আরও জানান, এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না। গ্রাহকরা ৩০০ MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার থেকে স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার করতে পারবেন বাংলাদেশি গ্রাহকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ড্যাব বাতিল করে ইরামত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে মতিঝিলে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সকাল ৯টা থেকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন রাজুক ঘেরাও যে কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ল্যান্ড ওনার্সরা এখানে এসে জড়ো হয়েছেন। অনেকেই অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন, অনেকেই আবার স্লোগান দিচ্ছেন, কেউ কথা বলছেন এবং তারা যে দাবিটি সকাল থেকেই বলার চেষ্টা করছেন, ড্যাপের আওতায় যে সকল নীতিমালা আসলে ঢাকা শহরে বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ইমারতের উচ্চতা এবং আয়তনের ক্ষেত্রে যেসব নীতিমালা করা হয়েছে সেটি বৈষম্যমূলক। এবং তারা যদি বলছেন যে কোনো একটি ভবন 10 তলা বা তার পাশের ভবন 5 তলা এমন যে নীতিমালা এবং তাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো তারা বৈষম্যমূলক বলছেন এবং আগের সরকারের আমলে এই বৈষম্যটা শুরু হয়েছিল এবং সেটি এখনো বলবৎ রয়েছে। তারা এটি বাতিল চাচ্ছেন। তারা চাচ্ছেন আসলে মূলত ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর পুনর্বহাল এবং যেটির আওতায় তারা তাদের প্রয়োজন মতন ভবনের উচ্চতা আয়তন সেটি নির্ধারণ করতে পারবেন এবং এইটি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিবেন বলেও তারা এবং এটিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে এটি তারা আসলে এখানে পালন করছেন এবং সামনের দিনে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য তারা দাবি তুলছেন। তারা বলছেন যে ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে যেটি আওতার বাইরে অর্থাৎ বড় ভবন করার সুযোগ দেওয়া হচ্ছে সেটি তারাও চান আসলে তাদের আয়তন অনুযায়ী এবং তারা বলছেন যে সকল নীতিমালা আছে সড়ক প্রশস্ত করার জায়গা ছেড়ে দেওয়া সেটি তারা করতে রাজি আছেন, তবে তাদেরকে সেই সুযোগটি যাতে দেয়া হয় সেটি তারা আসলে চাইছেন। এবং তারা যেটি বলছেন, এর আগেও তারা কয়েকবার বিভিন্ন ধরনের স্মারকলিপি তারা এই রাজুকে সাবমিট করেছেন। তো এইটি তারা পরবর্তী সময় যদি বাস্তবায়ন না হয় তো আরো শক্তিশালী কর্মসূচির হুঁশিয়ারও তারা দিয়েছেন। তো রাজুকের ভবনের সামনে থেকে এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবর।
মতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে। বিষয়টি টের পেয়ে পাইলট বিমানটি সকাল 8টা 1 মিনিটে জরুরি অবতরণ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ফ্লাইটটিতে 280 জন যাত্রী ছিলেন এবং সকল যাত্রী সুস্থ এবং নিরাপদে আছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় কমাচ্ছে সরকার, যার পরিমাণ হতে পারে 2,500 কোটি টাকা। চিকিৎসকরা বলছেন, প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের 10% অর্থ বরাদ্দ দরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় করার দক্ষতা না থাকলে বরাদ্দ বাড়িয়ে লাভ নেই। সেবার মান বাড়াতে টেকসই উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকিতে সব শ্রেণীর মানুষ। ঊর্ধ্বমুখী রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তথ্য বলছে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই মারা যাচ্ছে দেশের 71% মানুষ। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় বাজেটে দেশের জিডিপির অন্তত 5% ব্যয় করার সুপারিশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এই বরাদ্দ মোট বাজেটের 10% রাখা প্রয়োজন। গুরুত্ব দিতে হবে রোগীর ব্যয় কমাতে। রোগটা হয়েছে সেই সময় চিকিৎসা না করে যদি আমরা একটু প্রতিরোধ করতে পারি, আমরা যদি প্রিভেনশনটা করতে পারি, যে এই রোগটা না হওয়ার জন্য কী করা যাবে, সেখানে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। কারণ আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে যদি আমরা ভাবি, সেই ডিজিজগুলো এখন ভয়াবহ রূপ। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ব্লাড প্রেশার, হাইপারটেনশন, অনেক বেশি ডায়াবেটিস, হার্টের সমস্যা, এখানে কিন্তু আমাদের রোগীদের ব্যক্তিগত খরচ অনেক বেড়ে যায়। তবে গবেষণা বলছে, বরাদ্দ বাড়ালেও প্রায় 1/3 অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়। 2021-22 অর্থ বছরে 32,731 কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে 25,028 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 36,863 কোটি টাকার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বছর শেষে ব্যয় করতে পেরেছে মাত্র 22,531 কোটি টাকা। দুর্নীতি, সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির ফলে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ রিভাইজ বাজেটের সময় কিন্তু তারা রিভাইজ করে ফেলতেছে, কমিয়ে ফেলতেছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে রিভাইজ বাজেটের যেটা থাকছে সেটাও কিন্তু তারা খরচ করতে পারছে না। খরচের সক্ষমতার ভিতরে এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে খরচ করলো, কিন্তু সেই খরচটা যদি এলোমেলো হয়, সেখানে যদি ওয়েস্টেজ থাকে, তাহলে সেটা তো মানুষের কাজে লাগবে না। সেইটা আগে এফিশিয়েন্টলি খরচ করো, সেইকার লিকেজগুলো বন্ধ করো, তারপরে তুমি পুরোটা খরচ করো, এবং তারপরে তুমি আমার কাছে বেশি চাইবা। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও স্বাস্থ্য প্রকল্পে অর্থ ব্যয় করতে না পারায় আগামী অর্থ বছরও কমছে বরাদ্দ। প্রায় 2,500 কোটি টাকা কমে প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 18,148 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোনায়েম ইসলাম সিজার। জনাব সিজার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট যে প্রতিবেদনটি ছিল সেটা আমরা দেখলাম। তো আমি আসলে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে বিশ্বের অন্যান্য দেশে যদি স্বাস্থ্য সেবা খাতে যতটুকু বরাদ্দ রাখা হয়, আমাদের বাজেটে কি স্বাস্থ্য খাতে ততটুকু বরাদ্দ রাখা হয় কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আমাদের গত 20 বছরের স্বাস্থ্য ব্যবস্থার বাজেটটি দেখি, তাহলে সেটি আসলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সাথে তুলনীয় নয়। জি জি। আমি যদি একটি পরিসংখ্যান আপনাকে দিই, যে এই বছর যেটি করা হয়েছে, যে টোটাল যে আমাদের বাজেট, সেই বাজেটের আমি যদি বলি তাহলে 5.20% এটি অ্যালোকেট করা হয়েছে। আর আমি যদি জিডিপির আলোকে বলি, সেটি ছিল গত বছর 0.74%, যেটিকে কমিয়ে এবার 0.72% করা হয়েছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন থাইল্যান্ডের কথা যদি বলি, তারা কিন্তু জিডিপির 3% পর্যন্ত করে। আবার আমাদেরই চেয়ে আরও নিম্ন আয়ের দেশ যেমন রুয়ান্ডা, তারাও কিন্তু 2.5% করে। সুতরাং আমাদের চেয়ে 4 গুণ 5 গুণ বেশি তাদের বরাদ্দ। এখন এই বরাদ্দই কিন্তু সব কিছু না, বরাদ্দের পরও যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে এটির
ইউটিলাইজেশন কেমন, কিন্তু বরাদ্দ একটি বিষয় ইন্ডিকেট করে, সেটি হচ্ছে যে গভর্নমেন্ট সেই সেক্টরটিকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। গত 20 বছরে আসলে এই সেক্টরটি তেমনভাবে গুরুত্ব পায়নি। আমরা আশা করেছিলাম যেহেতু এখন যে সরকারটি আছেন সেই সরকারটি একটু অন্যরকম সরকার, অর্থাৎ রাজনৈতিক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসেননি, এই সরকার জনগণের সরকার হিসেবে আমরা ধারণা করেছিলাম। আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি খাত অনেক বেশি গুরুত্ব পাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে এটি আসলে তেমন গুরুত্ব পায় নাই। জি, দেখা যায় যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি গবেষণা করে থাকেন, তো সেখান থেকেই বলতে চাই এই যে সরকার যে বরাদ্দ দেয় বলা হয় যে তার সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় না, কেন আসলে দক্ষতা বাড়ানো যাচ্ছে না আপনার কি মনে হয়, আর কিভাবে দক্ষতা বাড়ানো যেতে পারে? জি, খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে এটি একটি অনেক দিন ধরে এই সমস্যাটি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় নিহিত আছে। আমরা যদি গত 20 থেকে 25 বছরের বাজেট ইউটিলাইজেশনটি চিন্তা করি, 2010, 12 বা 14 দিকেও এটি মোটামুটি 80% উপরে ছিল, 2-1 বছর 90% পর্যন্ত গিয়েছিল, কিন্তু এখন আসলে এটি আবার 70% নিচে নেমে আসছে। তো এটি বোঝার জন্য আমাদের বোঝা দরকার দুটো বিষয়। এটির দুইটি ভাগ আছে, একটি হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট, যেটি উন্নয়ন বাজেট বলি আমরা, আরেকটি হচ্ছে অপারেশনাল বাজেট, যার মাধ্যমে আমরা বেতন ভাতা বিভিন্ন আপনার ওই হেলথ ফ্যাসিলিটির অনেক কিছু আমরা নির্বাহ করি। এখন অপারেশনাল বাজেটটা সবসময় একটু বেশি থাকে, কিন্তু ডেভেলপমেন্ট বাজেটের ইউটিলাইজেশনটা অনেক কমে গেছে। তো অপারেশনাল বাজেটটা বেশি থাকে বলতে আমি মনে করি এটি আসলে 95% হওয়া উচিত যদি সত্যিকার অর্থে প্ল্যানিং করা যায়। আমাদের সমস্যাটি হচ্ছে আমরা ঠিকভাবে প্ল্যানিং করি না। আমরা যে বাজেটটি করি এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেট বা হিস্টোরি বেসড বাজেট। অর্থাৎ ধরেন গত বছর আমার একটা হেলথ ফ্যাসিলিটির জন্য বরাদ্দ ছিল 10 কোটি টাকা, এই বছর 10% বাড়িয়ে 11 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা আসলে এটি অ্যানালাইসিস করি না যে সেই হেলথ ফ্যাসিলিটির আসলে 11 কোটি টাকা প্রয়োজন আছে কিনা। কারণ হতে পারে যে সেখানে হয়তো কোনো ডক্টর নাই, অ্যাবসেন্স, কিংবা সে হয়তো স্টাডি লিভে আছে, কিংবা যে কোনো কারণে হোক সেখানে হিউম্যান রিসোর্স কমে গেছে। সুতরাং ওই টাকাটি নাও লাগতে পারে। পরিকল্পনার কথা বলছেন যে আমরা দেশের বিভিন্ন যদি চিকিৎসা খাত এবং হাসপাতাল যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও পর্যাপ্ত চিকিৎসক নেই, কোথাও আছেন কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। তো আসলে সব কিছু মিলিয়ে পর্যাপ্ত যাতে ডাক্তার থাকেন এবং তারা যেন মানে জনগণকে সঠিক পরিমাণে সেবা দেন, এটার জন্য আসলে কি ধরনের তৎপরতা বাড়ানো উচিত বলে আপনি? আমি আপনার এই প্রশ্নের আগে জাস্ট আমি ওটা একটু শেষ করে নেই যে আমাদের দেশে যে বাজেট অ্যালোকেশনটা করা হয় এটি আসলে কোনো সায়েন্টিফিক মেথড ফলো করা হয় না। পৃথিবীর অনেক দেশে যেটি করা হয় সেটি হচ্ছে রিসার্চ অ্যালোকেশন ফর্মুলা নামে একটি ফর্মুলা আছে, তার উপর ভিত্তি করে তারা আসলে রিসার্চটা আপনার রিসোর্স অ্যালোকেশন করে। যেমন আপনার তানজানিয়া, উগান্ডা এরাও কিন্তু 2005-07 এই সময় এই পদ্ধতিটা আপনার ব্যবহার করে তারা একটা সুফল পেয়েছে। তো যেটি বলছিলাম যে আমাদের দেশে এটি হয় না। এখন যদি আমি আপনার এই প্রশ্নটি আসি যেটি খুবই প্রাসঙ্গিক, যে আমাদের দেশে ডক্টররা অনেক জায়গায় থাকেন না, এটি যদি আপনি দেখেন এটি তো আসলে শহরের চিত্র না, শহরে অনেক বেশি ডক্টর আছে। যেটি হয় যে গ্রাম্য এরিয়ায় এই জিনিসটি আপনার খুবই কম। এটির অনেকগুলো কারণ। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা যে সুশাসন এবং জবাবদিহিতা সেটি নিশ্চিতকরণের জন্য যে একটি সঠিক মাধ্যম বা প্রক্রিয়া সেটি আসলে আপনার ঠিকভাবে নেই। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে যারা ক্লিনিশিয়ান বা ডক্টর তারা যে সেবা দিবেন তাদের যে মোটিভেশনের জায়গাটি সেটি খুবই কম। তো আমাদের আসলে সরকারের দিক থেকেও এই মোটিভেশনটি বাড়াতে হবে এবং একই সাথে একটি নিয়ম এবং কাঠামো করতে হবে যে যার মাধ্যমে সকল ডাক্তারকে একটি নির্দিষ্ট সময় তাদেরকে আসলে গ্রামে এই সেবাটি দিতে হবে, না হলে তাদের আসলে এই মহৎ পেশায় আসার কোনো দরকার নাই। এটা হচ্ছে একটা বড় বিষয় এবং এই সিদ্ধান্তটি কিন্তু নিতে হবে। একই সাথে প্রাইভেট প্র্যাকটিসের যে ব্যাপারটি সেটিও কিন্তু এটির সাথে জড়িত। কারণ আপনারা জানেন যে আমি বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে 2টো বাজলেই কিন্তু বেশিরভাগ হেলথ ফ্যাসিলিটিগুলোতে আর ডক্টর থাকেন না, কিন্তু তাদের কিন্তু থাকার কথা 4টা বা 5টা পর্যন্ত, কারণ তারা প্রাইভেট প্র্যাকটিসে চলে যান। সুতরাং এই প্রাইভেট প্র্যাকটিসের মধ্যেও এক ধরনের রেগুলেশন আনতে হবে এবং এটির সত্যিকার অর্থেই যে আইনগুলো করা হয় বা আমাদের দেশে যে আইনগুলো আছে সেগুলোর ব্যবহারটি নিশ্চিত করতে হবে। এইটি যতক্ষণ আপনি করতে না পারবেন এটির সুফল আপনি পাবেন না। এটি কঠিন, কিন্তু এটি আপনাকে করতেই হবে। এগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আসলে সত্যিকার অর্থে সুশাসন নিশ্চিত হবে না এবং আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যে সেবাটি চাই এটি থেকে আমরা আসলে বঞ্চিত হব। জি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের তৎপরতা কিন্তু বিভিন্নভাবে চালানো হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে কোনোভাবেই কার্যকর হচ্ছে না। যে মানুষের দেখা যায় স্বাস্থ্য খাতের দেখা যায় যে আমাদের উন্নয়নও হচ্ছে না, আবার দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে উড়াল দিতে হচ্ছে স্বাস্থ্যসেবার জন্য। তো সব মিলিয়ে আসলে বাজেটের কথা যদি বলেন এবং দক্ষতার কথা বলেন, সব কিছু সমন্বয় করে আসলে কিভাবে এটার উন্নয়ন করা সম্ভব? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের আসলে স্বাস্থ্যের ব্যাপারে যে দর্শন সে দর্শনটি পরিবর্তন করা লাগবে। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন একটি প্রভাব পড়েছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি পড়েছেন যে
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমাদের আসলে যে স্বাস্থ্যসেবা এটি আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন নয়। এখানে আমরা স্বাস্থ্য বলতেই মনে করি যে এটি হচ্ছে ডক্টর এবং ওষুধ এবং হচ্ছে হসপিটাল। এর বাইরেও আপনি যে সুস্থ থাকার জন্য অসুস্থ হওয়ার আগে যে কাজগুলো আপনি করবেন সেই ব্যাপারে আমাদের রাষ্ট্রের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। আপনি যদি দেখেন হেলথ রিফর্ম কমিশনের যে রিপোর্টটি, এখানে আসলে প্রিভেনশনকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তো প্রথম কথাটি হচ্ছে অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান, তারা কিন্তু নিজে কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়টি কিন্তু একদম স্কুল থেকে তাদেরকে শেখাই। জি, সেটা আসলে আমরাও চাই যে আমাদেরও যেন এই খাতে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম জনাব সিজারের সঙ্গে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। গতকালকে আমরা দেখেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল এবং 300 কোটি টাকার নিচের লেনদেন ছিল। শুধুমাত্র কিন্তু গত দিনই ছিল না, আমরা যদি দেখি গত 5 দিনেই কিন্তু 300 কোটি টাকার ঘর ছুঁতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। আজকে দেখি এখন অবস্থা 3টি সূচকের কেমন রয়েছে। দেখতে পাচ্ছি 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। যদি বলি ডিএসইএক্স প্রধান সূচক, সেটি 13 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4789 পয়েন্টের কিছুটা বেশি। সুরিয়া সূচকে কিন্তু ইতিবাচক প্রবণতায় রয়েছে, সেটি 4.5 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1046 পয়েন্টে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু রয়েছে বাছাইকৃত সূচক ডিএসসি 30ও। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে লেনদেন হচ্ছে 100 কোটি টাকার বেশি। আর আজকে যারা লেনদেন করেছে তার মধ্যে 216টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 76টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 81টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ এখন যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে দেখা যাক কার অবস্থান কোথায়। প্রথমেই কিন্তু রয়েছে ওরিয়ন ইনফিউশন শীর্ষস্থান ধরে রেখে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 370 টাকায়, যার একটি শেয়ারের সর্বোচ্চ বিক্রি হয়েছিল 272 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 357 টাকায় বিক্রি হয়েছিল এবং গতকালকের একটি শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছিল 358 টাকায়। এখন পর্যন্ত এই কোম্পানিটি শেয়ার বাজারে লেনদেন করেছে প্রায় 17 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বীজ হ্যাচারি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফন ফুড, তারপর রয়েছে স্কয়ার ফার্মা। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু বাজার খুব একটা ভালো যাচ্ছে না এবং আজকে দেখা যাক শেষ পর্যন্ত 300 কোটি টাকার ঘর ছুঁতে পারে কিনা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। জুলাইয়ে কক্সবাজার থেকে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, এজন্য প্রস্তুত হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ। শেষ পর্যায়ে রয়েছে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, পর্যটন সহ ব্যবসার গতি বাড়ার আশা ব্যবসায়ীদের। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য 9000 ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় 10,700 ফুটে, যার 1700 ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে 25টি স্প্যানের উপর 650 মিটারের স্টিল ব্রিজ। 23টি স্প্যান বসানোর কাজ শেষ, এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। 85% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শেডের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। চেম্বার অব কমার্স বলছে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। 2021 সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে উঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দেশি বিদেশি জাতের গরুর পাশাপাশি চলছে মহিষের পরিচর্যাও। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির ঝামেলা এড়াতে এবার 460 টাকা কেজি দরে জীবন্ত পশুর বিক্রির খামারিদের। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশে বন্ধে তৎপর স্থানীয় প্রশাসন।
ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, সাইবাল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ফিড বানাই, গরুকে খাবার দিই, ঘাস কাটি। তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই, এইভাবে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে। গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশু সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছি এবং খামার ব্যবস্থাপনা, চিকিৎসা সহ অন্যান্য পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে 10 কোটি টাকা সমমূল্যের উপহার সহ ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালাচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এই ক্যাম্পেইনের আওতায় ব্র্যান্ডটির স্মার্টফোন কিনে নির্বাচিত গ্রাহক পুরস্কার হিসেবে পেতে পারেন 5 লাখ টাকা, মাল্টিডোর রেফ্রিজারেটর সহ এসি সহ নানা পুরস্কার। এ উপলক্ষে সোমবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত শাওমির স্টোরে আয়োজন করা হয় কাস্টমার মিট আপ অনুষ্ঠান। সেখানে এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ পণ্য নিয়োগ গ্রাহকদের মতামত জানতে চাওয়া হয়। মার্কিন ইরান পারমাণবিক আলোচনায় চুক্তির অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে স্থিতিশীল অপরিশোধিত তেলের দাম। এদিকে চাহিদা কমায় নিম্নমুখী প্রাকৃতিক গ্যাস এবং গ্যাসোলিনের দামও। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ইরান আলোচনায় অনিশ্চয়তা ও এশিয়ার বাজারে চাহিদা বাড়ার আভাস, এই দুই মিলে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আর বাড়েনি। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে এদিন ব্রেন্ট ক্রুডের দাম 0.12% কমে ব্যারেল প্রতি নেমেছে $65.49। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 0.07% কমে ব্যারেল প্রতি হয়েছে $62। চাহিদা কমায় নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দামও। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 14%। বর্তমানে প্রতি MMBTU এর দাম $3.13। এদিকে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় কমার দিকে গ্যাসোলিনের দামও। বর্তমানে প্রতি গ্যালনের দাম $2.14। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ব্রেক্সিটের প্রায় 1 দশক পর নতুন করে নিরাপত্তা, জ্বালানি এবং মৎস্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার লন্ডনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইউরোপীয় জলসীমায় ব্রিটেনের প্রবেশাধিকার, যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশগ্রহণ এবং বিদ্যুৎ বাজারে ফের যুক্ত হওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2016 সালের গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম বড় পরিসরে নিরাপত্তা এবং বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক পুনর্স্থাপিত হলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের যাত্রা শুরু। 300 MBPS আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহকরা। মাসে খরচ 4 থেকে 6 হাজার টাকা। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাসুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে কাটছাঁট হচ্ছে 2,500 কোটি টাকা। ব্যয়ের সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। এবং বৈষম্যের অভিযোগ তুলে ড্যাব বাতিলের দাবিতে মতিঝিলে রাজুক ভবন ঘেরাও। কিরামত বিধিমালা পুনর্বহালের দাবি ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।